গল্পের নাম মনপিঞ্চ, লেখিকা আরোহী নূর, পর্ব সংখ্যা 9। আখি আয়নকে দেখে কিছুই বলল না। ওকে দেখেও যথারীতি না দেখার ভান করে যেতে নিল আখি। আয়ন তৎক্ষণাৎ চট করে আগে হাত ধরে নিল। কি অসভ্যতা করছেন আপনি, হাত ছাড়েন আমার। আমি হাত তুলে সমস্যা? আধা রাতে অন্য রাতে অন্য পুরুষের সাথে জড়াজড়ি করতে সমস্যা হয় না বুঝি তোমার? কথাটা শুনে আদ্রিতের বেশ খারাপ লাগলো। শক্ত কণ্ঠে বলল, এবার এটা কোন ধরনের ব্যবহার করছেন আপনি? একটা মেয়ের সাথে এভাবে কথা বলার কোনো অধিকার নেই আপনার। আপনি কোন অধিকারে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলেন, ডক্টর আদিত্য চৌধুরী? কথাটা শুনে আদ্রিত কিছু বলবে এর আগে আঁখি টান দিয়ে আয়ানের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করে, আর ইউ সিরিয়াস মিস্টার আয়ন রহমান? স্বামী স্ত্রী, লজ্জা করে না আপনার এমনটা বলতে? ভুলে গেছেন না? ভুলে গেছেন নাকি ডিভোর্স পেপার আপনি নিয়ে এসেছিলেন, আর সেটাতে আমাদের দুজনের সাইন করা শেষ? তবে তারপরে এমন কথা বলতে আপনার মুখ কাঁপলো না? ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিজের স্ত্রী দাবি করতে লজ্জা করলো না? হ্যাঁ, ডিভোর্স হয়েছে, তাই বলে তুমি লাইসেন্স পেয়ে যাওনি যে অন্য ছেলের সাথে নোংরামি করার? আমিও তো বলি একা একা কী করে সব চালিয়ে নেয়। এখন থেকেই সব চালিয়ে নেওয়ার জন্য মালদার সঙ্গীও করে নিয়েছে। আয়নের কথাটা কর্ণপাত হতেই আদিত্যের মাথায় আগুন ধরে যায়। হাত তুলে আয়নের নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়, এতে আয়ন ছিটকে পড়ে আস্তায়। আদিত্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যে পুরুষ মেয়েদের সম্মান করতে জানে না সে পুরুষ নামে কাপুরুষ হয়। আয়ন আরও চটকে যায়। এবার নাক দিয়ে ওর খানিক রক্ত ঝরতে শুরু হয়। নাক মুছে আদিত্যের দিকে তেড়ে এসে আর কিছু কথা বলতে বলতে, তুই আমাকে পুরুষত্ব শেখাবি? আজকে দেখে নেব কার গায়ে কত জোর। কথাটা বলে আয়ান আদিত্যের গায়ে হাত তুলবে। এর আগে আদিত্যের ঠিক সামনে ঢাল রূপে এসে খাড়া হয় আঁকি। আয়ান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। অতিরিক্ত রাগে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে আগে। এবার আরও ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, যথেষ্ট হয়েছে মিস্টার আয়ন রহমান, আর না। অনেক দেখিয়ে দিয়েছেন আপনি আপনার পুরুষত্ব। আর না, আমার পোড়া কপাল ছিল যে আমি আপনার মতো পুরুষের প্রেমে পড়েছিলাম। আপনার মতো পুরুষকে ভালোবাসার চেয়ে সারা জীবন একা কাটানোটা ভালো হতো আমার জন্য। সত্যি আজকে নিজের উপরেই আমার অনেক লজ্জা হয় যে আমি আপনার মতো একটা লোককে কখনো ভালোবেসেছিলাম। জি, আর আপনার থেকে আর বেশি কিছু কি করে আশা করা যেতে পারে? যেরকম অন্য কেউ সেরকমই ভাববে। আমার ভেবে একটু আশ্চর্য হচ্ছে না যে আপনার চিন্তাধারা এতটা নিচ্ছি। চলে যান আমার সামনে থেকে, চলে যান বলছি। হায়ান আর দাঁড়ালো না, সেখানে রক্তচক্ষু নিয়ে আদিত্যের দিকে তাকাতে তাকাতে স্থান ত্যাগ করলো। তখনই আঁখের হঠাৎ আবার মাথা ঘুরিয়ে গেল। পড়ে যেতে নিলে আদিত্য ওকে ধরে নিল। আঁকি জ্ঞান হারিয়েই গেল সাথে সাথে। এদিকে আয়ন গাড়ি ছুটাচ্ছে হাওয়ার বেগে। আঁখি আর আদিত্যের সেই মুহূর্তের ছবি সরছে না ওর চোখের সামনে থেকে। এদিকে আঁখির বলা প্রতিটা কথা বারবার শ্রবণ ইন্দ্রিয়তে নাড়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কথাগুলো যেন আয়নের বুকে গিয়ে ছুরির মতো ঢুকে পড়েছে। কোনো মতেই কথাগুলো বলতে সক্ষম হতে পারছে না আয়ান। মেজাজটা বিগড়ে আছে পুরো। চোখ দুটো লাল বর্ণ ভাব যেন যেতেই যাচ্ছে না ওর। হঠাৎই গাড়িতে ব্রেক কষল আয়ান। নেমে গেল গাড়ি থেকে। তারপর অতি রাগে গাড়ির গ্লাসে সজোরে একটা ঘুষি মারল, যাতে গ্লাস ফেটে অনেকগুলো কাঁচ ওর হাতে ঢুকে গেল। হাত বেয়ে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে যেন কোনো খেয়ালই নেই আয়নের। মাথায় এখনো চড়ে বসে আছে আগে। আলতো করে চোখ খুললো আঁকি। নিজেকে একটা আলিশান রুমে আবিষ্কার করলো। আশেপাশে কাউকে দেখতে পেল না। আঁকি বুঝে উঠতে পারছে না আঁকি কোথায় এসেছে ও। বেড থেকে নেমে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে হাঁটতে লাগলো। হঠাৎই নজর গেল রুমের সাথে সংযুক্ত করা বিশাল এক বারান্দার দিকে।
আঁকি উকি দিল সেদিকে, দেখলো বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে আদিত্য। এদিকে নিজের রুমে কারো নড়াচড়া অনুভব করতে পেল আদিত্য, তাই পিছন ফিরে তাকিয়ে দেখলো আঁকি দাঁড়িয়ে আছে। মুখে ওর অনেক প্রশ্নের ছাপ স্পষ্ট বুঝতে পারলো আদিত্য। এগিয়ে এলো আঁকির পানে, এসে প্রায় দৃঢ় কণ্ঠে বলল, আপনি কখন উঠলেন মিস আঁকি? আমি কখন উঠেছি এটা জেনে লাভ কি আপনার? আপনি এটা বলেন আমি এখানে কি করে আসলাম? আস্তে করে কথা বলেন। আসলে আপনি তখন অজ্ঞান হয়ে গেছিলেন, তাই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি নিয়ে এসেছেন মানে? আপনি কি করে জানলেন আমায়? আপনার তো পাখা নেই, আর থাকলেও অজ্ঞান অবস্থায় তো আর উঠতে পারতেন না, তাই আপনাকে প্রথমে গাড়িতে তারপর কোলে করে এনেছে। হোয়াট? আপনি আমাকে কোলে নিয়েছিলেন? একটা মেয়ের অনুমতি ছাড়া আপনি তাকে কোলে কি করে নিতে পারেন? তবে কি তখন আপনাকে জাগিয়ে জিজ্ঞেস করতাম যে এই যে মিস আঁকি, আমি আপনাকে কোলে নিব কি না? হ্যাঁ, তাই করতেন। আপনি আমাকে জাগাতে পারতেন, জাগালে তো আমি নিজে থেকে বাড়ি চলে যেতে পারতাম। এখানে কেন আনলেন আপনি আমাকে? পাশেই তো ঝিল ছিল, ওখান থেকে পানি এনে আমাকে জাগিয়ে তুলতেন। দেখেন এটা কোনো দেখেন এটা কোনো সিনেমা নয় যে একজন অজ্ঞান হলে আর অপরজন পানি ছিটা দিয়ে তার জ্ঞান ফেরালো। আমি একজন ডাক্তার, তাই চেক আপ না করে রোগীর জ্ঞান পানি দিয়ে বা অন্য কিছু করে ফেরাবো না, কারণ অনেক সময় সাথে সাথে জ্ঞান ফেরানো ঠিক হয় না। ও আমার আল্লাহ, এই কোন গুণী ডাক্তারের পাল্লায় ফেলেন আপনি আমায়। ওকে ঠিক আছে ভাই, যা হবার হয়ে গেছে। আর কখনো কোনো মেয়েকে না বলে কোলে নেবেন না। ওকে, এবার আমি চলি। আরে আরে চলি মানে? দাঁড়ান ওখানে। আমি চট করে দরজা খুলে দিতে গেলে আদিত্য ওকে আটকায়। আঁকে হতবাক হয়ে এন কাণ্ডে ভ্রু যুগল কুঁচকে এবার জিজ্ঞেস করে, কি হয়েছে? আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি আপনাকে যেতে দেব না কেন? অবশ্যই আপনি চলে যাবেন, তবে লুকিয়ে এভাবে যাওয়া শুরু করলে যে কেউ আপনাকে দেখে ফেলবে। তো দেখে ফেললে কি? আপনি কি ঘরে চুরি করতে এসেছেন যে ভয় পাচ্ছেন? আমি নিজের ঘরে চুরি করতে আসবো কেন? এটাই তো বলতে চাইছি আমি। আপনি নিজের ঘরে ভয় কেন পাচ্ছেন? আপনি আমাকে এখানে কেন এনেছেন? সবাইকে বললে সবাই বিশ্বাস করবে না বুঝি? করবে, কিন্তু আপনাকে দেখলে কেলেঙ্কারিও হবে। আমাকে দেখলে কেলেঙ্কারি হবে কেন? ইস, আপনি এত কথা বলেন কেন বলেন তো? চুপ থাকেন আর কথা বললে আসতে বলেন। আপনার তো বাড়ি গেলেই হবে, তাই না? এত কিছু জিজ্ঞেস করার কি আছে এখানে? এত খেপছেন কেন? আপনার কথা কোনো আগাগোড়া বুঝতে পারি না আমি, তাই বারবার প্রশ্ন করি। ওকে, আর করবো না, এবার চলেন। ধন্যবাদ আপনাকে, এবার চলেন। আর হ্যাঁ, আমার সাথে আসেন, আর শব্দ করবেন না। তারপর দুজন ধিমি পায়ে বাইরে চলে গেল। এদিকে সবার চোখ ফাঁকি দিতে পারলেও একজনের চোখ ফাঁকি দিতে পারলো না, আদিত্য আঁকি। আর সে আর কেউ নয়, সায়দা। এর বড় বড় চশমার আড়াল থেকে সব স্পষ্ট দেখতে পেলাম। আরে এই তো সেই আঁকি, আর ইয়াপুর প্রতিরূপ। ভাইয়া তো এর কথাও ঘরে বলতে চান না, আর এদিকে মাঝরাতে ওকে ঘরে ঘুরে দেখাচ্ছেন না। এটা তো মোটেও ভালো ঠেকছে না আমার কাছে। ব্যাপারটা কি? আমি ওর কথা বললে সমস্যা, আর নিজে ওকে ঘরে আনলে সমস্যা না? ভাইয়ের সাথে কথা বলতেই হবে দেখছি। আজ এই প্রথম নিজের ঘরে চোরের মতো অনুভব করতে হলো আমার, শুধু আপনার জন্য। আপনার পায়ে ধরে আসিনি আমি এখানে, আপনি নিজে এনেছেন। ওকে, ভুল হয়েছে। আর আপনাকে কোথাও নিয়ে যাওয়ার আগে 100 বার ভেবে নেব। এবার চলেন। আচ্ছা, আপনি আমাকে এভাবে চোরের মতন বাইরে নিয়ে এলেন, তবে তখন ভিতরে কিভাবে নিয়ে গেলেন? তখন তো আপনি প্যাক করার জন্য জ্ঞানে ছিলেন না, তাই কাজের লোককে বলে সহজে ধার খুলিয়ে আপনাকে নিয়ে
গেছিলাম, এবার অন্তত এসব কথা বাদ দিয়ে চলুন। আমি যাব না আপনার সাথে। এবার কি হলো? আমি কারোই হেল্প নিতে চাই না। আপনি আমাকে এতটা হেল্প করেছেন, এটার জন্য ধন্যবাদ। আপনি তা না করলেও পারতেন, করেছেন, তার জন্য ধন্যবাদ। এবার আমি নিজে নিজে যেতে পারবো। দেখেন, জেদ ছাড়েন আর চলেন, অনেক রাত হয়েছে। আপনিও মেয়ে ভেবে দুর্বল ভাবছেন আমায়? ইস, আপনি এত জেদি কেন? আমার তো মনে হয় নারী জাগরণের দ্বিতীয় অগ্রদূত আপনিই হবেন। আমি আপনাকে মেয়ে ভেবে দুর্বল ভাবছি না। আপনি বর্তমানে আমার বাড়িতে আছেন, আর আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আপনার জায়গায় কোনো ছেলে হলেও আমি তাই করতাম। এবার দয়া করে আর কথা না বাড়িয়ে আপনি গাড়িতে উঠে পড়বেন, আশা করছি। আপনি নিজের দায়িত্বের দোহাই দিলেন বলে উঠলাম, নইলে উঠতাম না। কথাটা বলে আঁখি গাড়িতে ঢুকে পড়ল। আনবিলিভেবল! অসহ্যকর ভঙ্গিতে বিড়বিড়িয়ে কথাটা বলে গাড়িতে চড়ে বসল আদিত্য। কিছু সময় পর আঁখির নির্দেশনা অনুযায়ী ওর বাড়ির ঠিক সামনে এনে আদিত্য আঁখিকে নামায়। আঁখি নেমে যায়, 2 কদম ঘরের দিকে এগিয়ে গেলে আবারও থমকে দাঁড়িয়ে ফিরে আসে আদিত্যের পানে। কি হলো, কিছু বলবেন? আসলে আপনাকে ধন্যবাদ বলতে চাই। তখন আমার হয়ে আপনি ওভাবে প্রতিবাদ করলেন তো, তাই। আপনার জায়গায় অন্য মেয়ে হলেও আমি তাই করতাম মিস আঁখি। মেয়েদের সম্মান যে করতে জানে না, সে কখনো একজন মানুষ হওয়ার যোগ্য না। ওকে, চলে। তারপর চলে যায় আদিত্য। আঁখিও নিজের ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পর আঁখির মনে পড়ে আয়ানের করা তখনকার কাণ্ড। চোখ বেয়ে আবার অশ্রু গড়াতে শুরু হয়। আয়ান কখনোই আঁখিকে বুঝতে চায়নি, আর আজকে যে আয়ান নিজের সব লিমিট ক্রস করে গেল, আদিত্য তখন আয়ানের উপর প্রহার করল। তা আঁখির মনে ব্যথা সৃষ্টি করে, কিন্তু নিজের আত্মসম্মানের কাছে যে নিজের অনুভূতিকে মেরে ফেলতেই হবে আঁখিকে, এটাই যে এখন ওর ভালো থাকার একমাত্র সম্বল। সারা রাত বাড়ি ফিরল না আয়ান। সকাল প্রায় 10টা বাজে। আয়ান বাড়িতে প্রবেশ করলো। ঘরে ঢোকার আগেই চেঁচামেচির শব্দ শুনতে পেল আয়ান। ছুটে গেল ঘরের ভিতরে, গিয়েই দেখতে পেল আয়েশা মাহির হাত পিছন দিক করে মুড়ে ধরেছে, আর মাহি হেল্প হেল্প বলে চিৎকার করছে। মীরা রহমান ওদের ছাড়াতে ব্যর্থ। আয়ান ছুটে গিয়ে নিজের ব্যান্ডেজ করা হাতে মাহিকে আয়েশার কাছ থেকে ছাড়ালো। কি হয়েছে? তুই মাহিকে এভাবে ধরে রেখেছিস কেন আয়েশা? বেবি, দেখো, তোমার বোন আমাকে মারছে। তুমি না এলে তো আমায় মেরে ফেলতো। ন্যাকা কান্না করতে শুরু করলো মাহি। আয়েশা এবার ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, বেবি, তোর বেবিগিরি ছাড়াচ্ছি আমি। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার চেষ্টা করার? কি মাহি, তুমি আয়েশার গায়ে হাত তোলার চেষ্টা করেছিলে? মানে, আসলে বেবি, ও নাস্তা বানিয়েছিল, যা একদম ভালো হয়নি। আমি সত্যিটা বলেছিলাম, তাই আমায় বলে কি জানো? বলে না খেলে রেখে দিতে, আর নিজে পারলে রান্না করে খেতে। বলো তো, এমন কথা কি করে মেনে নেব আমি? তাই আমার রাগ উঠে গিয়েছিল। নেকা মুখ মানিয়ে কথাগুলো বলল মাহি। হট! এত ছোট কথার জন্য তুমি আমার বোনের গায়ে হাত তুলতে গিয়েছিলে? এটা তোমার কাছে ছোট কথা মনে হয় বেবি? ও আমায় অপমান করলো নিজে রান্না করে খাওয়ার কথা বলে, আর তুমি আমাকে শাসাচ্ছ? অপমান? অপমান কোথায় হলো মাহি এটা? রান্না করা কি অপমানের কাজ? রান্না ভালো লাগেনি ভালো কথা, নিজে করে খেয়ে নিবে, এতে দোষের কি? আর ঘরের নতুন কাজের লোক কই? ও থাকতে এমন অবস্থা কেন সৃষ্টি হবে? এটা তোমার স্ত্রীকেই জিজ্ঞেস করো ভাইয়া। বলো মাহি, কি হয়েছে? শালিকা কোথায়? ওকে আমি বার করে দিছি। রাতে আমাকে একটা ফেস প্যাক বানিয়ে দিতে বেশি সময় লাগিয়েছিল, তাই। হোয়াট আর ইউ সিরিয়াস? এর জন্য তুমি ওকে কাজ থেকে বের করে দিয়েছো?
হ্যাঁ, মাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। এবার আয়ানের অনেক রাগ হলো। নিজের রাগ দমন করে দাঁতে দাঁত চেপে বলল, সরি বলো মাহিয়া আয়েশাকে। আমি কেন ওকে সরি বলবো? আমি কেন? আমার জুতাও ওকে সরি বলবে না। তুমি বলবে, তোমাকে সরি বলতে হবে মাই, ধমক দিয়ে কথাটা বলল আয়ান। তুমি আমায় ধমক দিলে বেবি? আমার সাথে এমন ব্যবহার করলে? তুমি আমায় একদম ভালোবাসো না, একদম না। কথাটা বলে মাহি নেকা কান্না করে চলে গেল রুমে। মীরা রহমান এবার নরম সুরে বললেন, তুই শুধু শুধু মেয়েটাকে বকতে গেলি কেন আয়ান? যা গিয়ে ওর রাগ ভাঙা। আয়ান মুখে একরাশ বিরক্তি নিয়ে রুমের পানে পদার্পণ করলো। তোকে বলেছিলাম আয়েশা, শুধু শুধু ঝগড়া নাও ধরাতে, ঘরে অশান্তি না কি লাভ? ঘরে আমি অশান্তি আনছি না মা, অশান্তি ঘরে অনেক আগে এসেছে, আর সেটা নিয়ে এসেছে তোমার ছেলের। একদিন এই অশান্তি আমাদেরও এই ঘর থেকে, ভাইয়া থেকে দূরে দেবে, তুমি দেখে নিও। কথাটা বলে আয়েশা স্থান ত্যাগ করলো। মীরা রহমান নিরাশা ভরা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজকে কলেজে আসতে না আসতেই আকি সায়েদাকে জব্দ করলো। সায়েদাকে দুদিন থেকে আকি ফলো করছিল, কারণ সায়েদা আকির একই ক্লাসে পড়ে আর সারাদিন আকির দিকে তাকায় একটু পর পর। এবার আকির সামনাসামনি গিয়ে ওকে এটার কারণ জিজ্ঞেস করেই নিল। তারপর সায়েদা বরাবর সবকিছু পরিষ্কার করে বলে দিল, আসলে আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি দেখতে ঠিক হুবহু আমার ভাইয়ার মরহুম স্ত্রী আরোহী আপুর মতো। তাই সেদিন আপনাকে দেখে ভূত বলে চিৎকার করেছিলাম আমি। ডক্টর আদিত্য আর ডক্টর নোমান আমার দুই ভাই, আর আরোহী আপু আদিত্য ভাইয়ের স্ত্রী ছিলেন। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান। আপনি কি সত্যি বলছেন? আমার মতো হুবহু দেখতে এটা কি করে সম্ভব? আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি এখনই ওনার ছবি দেখাচ্ছি আপনাকে। তারপর সায়েদা আরোহীর ছবি দেখালে ওটা দেখে হতভম্ব হয়ে যায় আকি। যে সত্যি আকির হুবহু কপি। আকির তো মনে হলো ওটা যেন ওর নিজেরই ছবি, কিন্তু এটা ওর ছবি না, এটা অন্য কারোর ছবি, দিয়ে দেখতে ঠিক আকির প্রতিরূপ। তার মানে সায়েদা সত্যি বলছে, বুঝতে পারলো আকি। তারপরও নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। আকি এবার অন্য অনেক কিছুই বুঝতে সক্ষম হলো। এজন্যই কি আদিত্য স্যার সেদিন আমার দিকে হতবাক হয়ে তাকিয়েছিলেন। কালকে ক্লাস করানোর সময় নোমান স্যারও আমার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছিলেন। আর কাল রাতে এই জন্য মনে হয় স্যার আমাকে ওনার ঘরের সবার সামনে আসতে দিচ্ছিলেন না। কিন্তু আমার মতো হুবহু দেখতে অন্য কেউ কি করে হতে পারে? সাইদার ফোন ছবি দেখে তো অবিশ্বাস করা যাচ্ছে না। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি